এই শহর বেশ কয়েক শতাব্দী পুরনো। ধারণা করা হয় যে শ্রীরামপুর নামটি সম্ভবত শ্রীপুর, শ্রীরাম বা এর উভয় থেকে এসেছে, অথবা এটি সীতারামপুর নাম থেকে নামকরণ হতে পারে বলে একটি মতও রয়েছে। তবে অন্য একটি মত অনুযায়ী সেখানে একটি খুব বিখ্যাত রাম সীতার মন্দির ছিল বলেই জানা যায়। সেখান থেকেই নাকি শ্রীরামপুরের নামকরণের উৎস, এরকম একটি ধারণা করা যায়। শ্রীপুরের কিছু পল্লী যথা গোস্বামীপাড়া, লাহিড়িপাড়া, মুখার্জপাড়া, ভট্টাচার্যপাড়া, চক্রবর্তীপাড়া, বেনিয়াপাড়া ইত্যাদি, যার অধিবাসীরা বিভিন্ন গোষ্ঠী ও শ্রেণীর ব্রাহ্মণ। 18 শতকের শ্রীপুর, গোপালনাথপুর, মনোহরপুর গ্রামগুলি নিয়েই একত্রে শ্রীরামপুর গঠিত হয়। আবার পরবর্তীকালে মাহেশ, বল্লভপুর, আকোনা, চাতরা, রাজ্যধরপুর, নাওয়া, সিমলা, সাতঘরা এই সমস্ত গ্রামগুলিকে অন্তর্ভুক্ত করা হয়। বন্ধুরা, ট্রেন থেকে নেমে আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটি টোটো ধরলাম। সেই টোটো করে চললাম মাহেশের জগন্নাথ মন্দিরে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল সেই বিশাল বিখ্যাত রথ। আমরা তার পাশ থেকেই কিছুটা গিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা মন্দির ভ্রমণ করার সাথে সাথে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পিছনের ইতিহাস নিয়ে একটু আলোচনা করা যাক। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি কিংবদন্তি রয়েছে। সেটি হলো 14 শতকের ধ্রুমানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছে হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরে থাকা পাণ্ডারা বাধা দেওয়ায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পর জগন্নাথ দেব তাকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মাহেশ নামে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম নিমকাণ্ড পাঠিয়ে দেব। সেই কাটে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি করে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষায় মাহেশের ঘাটে একটি নিম কাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে নিয়ে দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠাতা করলেন। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মাহেশে পৌঁছিয়েছিলেন। ধ্রুবানন্দের মন্দিরে পরিদর্শন করার পরে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করিয়েছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ তাকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধও করেছিলেন। রথযাত্রার দিন বিকেলবেলা প্রায় 3:30 নাগাদ স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরে রথ পৌঁছায়। সাথে থাকে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। প্রায় 2 ঘন্টা লাগে মাসির বাড়ি যেতে। আবার 8 দিন পর পুনরায় উল্টো রথে ওই পথ দিয়েই রথ স্নানপিড়ি ময়দানে ফিরে আসে। উল্টো রথে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকায় রথ এসে থামতে থামতে প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত্রিও হয়ে যায়। বন্ধুরা, এই মন্দিরটাই হলো মাসির বাড়ি। মাহেশের জগন্নাথ মন্দির থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত। মাহেশের জগন্নাথ মন্দির দর্শনের পরে যে কোনো টোটো করে খুব সহজেই এই মন্দিরে আসা যায়। তবে বন্ধুরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী
নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ রথের দিন মেলায় পরিদর্শনেও এসেছিলেন। বন্ধুরা, এবার আমাদের গন্তব্য শ্রীরামপুরের বিখ্যাত দোল মন্দিরে। শ্রীরামপুরের স্টেশন থেকে 2 কিলোমিটার উত্তরে যাত্রা। এখানেই চৌধুরীর পাড়ার দোলতলার গৌরাঙ্গ মন্দির শ্রী চৈতন্যের পার্ষদ কাশীশ্বর পণ্ডিত কর্তৃত্ব প্রতিষ্ঠিত বলে কথিত। মন্দিরে একটি সংস্কারকালীন ফলকে কাশীশ্বর পীঠ স্থাপিত 1455 শকাব্দ এবং 1533 থেকে 34 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি এমনটাই লেখা আছে, কিন্তু কোনো কোনো গ্রন্থে এটির নির্মাণ 1680 খ্রিস্টাব্দে বলে উল্লেখ রয়েছে। বন্ধুরা, কোনটা ঠিক কোনটা ভুল এর বিচার সরিয়ে এবার মন্দিরের গঠনশৈলীর দিকে একটু চোখ রাখা যাক। উঁচু ভিত্তিবেদির উপরে প্রতিষ্ঠিত, দক্ষিণমুখী পাশাপাশি ও পরস্পর সংলগ্ন 3টি মন্দির বাস্তুশাস্ত্রের ত্রিকূট রীতিতেই নির্মিত। পাশাপাশি 3টি শিখর, মাঝেরটি বৃহত্তম ও আনুমানিক 50 ফুট। শিখরগুলি পিরামিড আকৃতি ও রেখা ধরনের খাঁজকাটা। মন্দিরের সামনে সমতল ছাদ বিশিষ্ট বারান্দা পরবর্তীকালে সংযোজিত। মূল মন্দিরের সামনে একটি দরজা, পিছনে একটি জানালা। মূল মন্দির থেকে পাশের 2টি মন্দিরে যাবার জন্য আরও 2টি দরজাও আছে। পঞ্চদশ শতকে বাসুদেব ভট্টাচার্য নামে এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠাতা করে। অন্যমতে তার পুত্র ও মহাপ্রভুর অন্যতম পরিকর কাশীশ্বর পণ্ডিত মন্দির ও বিগ্রহের প্রতিষ্ঠাতা করে। কাশীশ্বর পুরীধাম থেকে গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়ার 2টি মূর্তি এনে শ্রীকৃষ্ণ বিগ্রহের পাশে স্থাপন করেন। কথিত আছে, কাশীশ্বর পণ্ডিতের আহ্বানে মহাপ্রভু বল্লভপুরে রাধা গোবিন্দ জিওর দ্বাদশ গোপালের মহোৎসবে যোগদান করার জন্য যখন এখানে আসেন তখন তিনি এই মন্দিরেও আসেন। অন্য একটি মত অনুযায়ী জানা যায়, মহাপ্রভু পদব্রজে পুরী যাওয়ার পথে বৈদ্যপাটি নিমাইতীর্থ ঘাটে থেকে যাত্রার এই মন্দিরে এসেছিলেন। মন্দিরে তিনি নিজের মূর্তি দেখে তিনি ক্ষুব্ধ হন এবং তার মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে বলেন। সেই নির্দেশ পালিত হয়। বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ শ্রীকৃষ্ণের রাধিকার পাশে বহুদিন ধরে ছিল। পরে মহাপ্রভুর অকপট হওয়ার পরে কালীশ্বর পণ্ডিতের পুত্র পুনরায় মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠাতা করেন। বন্ধুরা, এবার চলে আসলাম মদনমোহন জিউ মন্দিরে। শ্রীরামপুর স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে আকোনা চৌধুরীপাড়া, এখানেই অবস্থিত মদনমোহন জিউ মন্দির। 1845 খ্রিস্টাব্দে গোপালচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠাতা করেন। উচ্চভিত্তি বেদির উপরে স্থাপিত দক্ষিণমুখী আটচালা শৈলীর বৃহৎ মন্দির। উচ্চতা প্রায় 55 ফুট। অলিন্দে 3টি খিলান বিশিষ্ট প্রবেশদ্বার। মন্দিরের সামনে 10 ফুট উচ্চ সমতল আচ্ছাদনযুক্ত বারান্দা, যেটি পরে সংযোজিত হয়েছে। গর্ভগৃহের সামনের দিকে একটি প্রবেশদ্বার, পূর্ব ও উত্তর ও পশ্চিম দিকেও একটি করে দরজা আছে। গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনে মদনমোহন ও রাধিকার বিগ্রহ প্রতিষ্ঠিত। এছাড়া অন্যান্য বিগ্রহও আছে। মন্দিরে সকল বিগ্রহ নিত্যপূজিতা। নিত্যপূজা ছাড়াও মন্দিরে দোল, রাস, ঝুলন ইত্যাদি উৎসব পালন করা হয়। মন্দির প্রতিষ্ঠাতার ইতিহাস অলৌকিক। অন্য একটি মত অনুযায়ী যেখানে ওয়ালস হাসপাতাল, ঠিক সেই জায়গায় দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের নেপালের ধুমারান্দ ব্রহ্মচারী সম্প্রদায়ের কিছু বৈষ্ণব বাস করতেন। তারা সকলেই বিষ্ণুর উপাসক ছিলেন। তাদের এখানে একটি আখড়াও ছিল।
ভজন কীর্তন করে তারা দিন কাটাতেন। শেওড়াফুলির রাজা মনোহর রায় তাদের আখড়ার জন্য বিনামূল্যে জমিও দেন। তারা সেই আখড়ায় মদনমোহনের একটি বিগ্রহ প্রতিষ্ঠাতা করেন, কিন্তু হঠাৎ তারা কোন কারণে এই স্থান পরিত্যাগ করেন এবং অন্যত্র চলে যান তা জানা সম্ভব হয়নি। তবে আখড়া এবং ভবনটি ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং বিগ্রহটি সেখানেই পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। কালক্রমে সেখানে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। 1836 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের তৎকালীন শাসক দীনেমার সরকার সেখানে একটি হাসপাতাল তৈরি করার চিন্তা ভাবনা করলেন এবং জমিটি অধিগ্রহণ করলেন। জঙ্গল পরিষ্কার করার সময় পরিত্যক্ত মদনমোহন মূর্তিটি পাওয়া যায়। গোপালচন্দ্র মুখোপাধ্যায় সেই সময় একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। দীনেমার সরকার ও স্থানীয় হিন্দু সম্প্রদায় গোপালচন্দ্র মুখোপাধ্যায়কে মদনমোহন বিগ্রহটি উপযুক্তভাবে সেবা ও পূজার দায়িত্ব গ্রহণ করার যোগ্য ব্যক্তি বলে মনে করেন। গোপালচন্দ্র মুখোপাধ্যায় সানন্দে উক্ত দায়িত্বে গ্রহণ করে এবং সম্মানিত হন। দীনেমার সরকার বিগ্রহের সেবা ও পূজার ব্যয় গোপালবাবুকে বাৎসরিক 120 টাকা দিতে সম্মত হয়। গোপালবাবু পুরুষানুক্রমে শালগ্রামের শ্রী মধুসূদনের পূজা করতেন। মদনমোহন বিগ্রহ পাওয়ার পরে তিনি বৃন্দাবন থেকে অষ্টধাতুর রাধারানী ও পাথরের গোপালের মূর্তি নিয়ে আসেন। শালগ্রামের সঙ্গে এই 3টি বিগ্রহ নিজের বাড়িতে ভক্তিভাবে পূজা অর্চনা করতে থাকেন। 1845 সালে দীনেমার সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে শ্রীরামপুর বিক্রয় করে দেন। বন্ধুরা, শ্রীরামপুরের অলিগলি দিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে চলে এলাম শ্রীরামপুরের রাজবাড়িতে। যেই দিন ঘুরতে গেছিলাম ওই দিন এই জমিদার বাড়িতে কিছুদিন আগে হয়তো কেউ মারা গেছিলেন। তবে আমরা যেদিনকে ঘুরতে এসেছি সেই দিন শ্রাদ্ধ শান্তির কাজ চলছে। একধারে চলেছে প্যান্ডেলের কাজ ও ইলেকট্রিকের কাজ। ছাদের দোতলায় এক কোণে আওয়াজ পেলাম ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণ। এর মাধ্যমে শ্রাদ্ধের কাজও চলছে। নিচে যারা ছিলেন তারাই সব বলছিলেন। যাই হোক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে এই জমিদার বাড়ির কিছু কথা জেনে নেওয়া যাক। শ্রীরামপুরের রাজবাড়ি গোস্বামী বাড়ির পরিবারটি শ্রীরামপুরের আগমন ও বসবাসের সূত্রপাত শেওড়াফুলির রাজার হাত ধরেই। শেওড়াফুলির রাজবাড়ির এবং বাঁশবেড়িয়া রাজবাড়ির প্রসারিত শাখা। শেওড়াফুলি রাজপরিবারের প্রতিষ্ঠাতা রাজা মনোহর চন্দ্র রায়। তার পুত্র রাজচন্দ্র রায় 1752 থেকে 50 সাল নাগাদ শেওড়াফুলির পাশেই শ্রীপুর নামে একটি শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ করেন। শ্রীরামচন্দ্রজিউর এই মন্দিরটি সূত্রেই পরে শ্রীপুর, গোপীনাথপুর এবং মোহনপুর গ্রাম 3টি সংযুক্ত করে গোটা জায়গাটির নাম দেওয়া হয় শ্রীরামপুর। শ্রীরামপুরের খ্যাতি একটি দিক দিয়েও যদিও হয় কেডি সাহেবের ছাপাখানার কারণে, তাহলে অন্য অবশ্য ড্যানিশ বা দীনেমার উপনিবেশ হিসাবেও খ্যাত। 1755 সালে ড্যানিশরা বাংলার নবাব আলীবর্দী খাঁ থেকে 1,60,000 টাকার বিনিময়ে শ্রীরামপুরের বাণিজ্য কুটি স্থাপন ও বসবাসের অনুমতি পায়। ড্যানিশ সম্রাট ফেডরিকের নামে তারা শ্রীরামপুর নাম রাখে ফেডরিকনগর। 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত ড্যানিশরা শ্রীরামপুরে ছিলেন। এরপর শ্রীরামপুর থেকে চলে যায় ব্রিটিশদের হাতে। শোনা যায় একবার রামগোবিন্দ গোস্বামী তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে নৌকায় করে শান্তিপুর থেকে কলকাতায় যাচ্ছিলেন। নৌকা শ্রীরামপুরের কাছে এলে রাধাগোবিন্দ স্ত্রী প্রসব ব্যথা উপস্থিত হয়। নৌকার তীরে ভেড়ানো হলে রামগোবিন্দ স্ত্রীর এক পুত্র সন্তানের জন্ম দেন।
এই সময় শ্রীরামপুর ছিল শেওড়াফুলি রাজাদের অধীনে এবং ঘটনাচক্রে শেওড়াফুলি ছিল পাটলি রাজাদের কাছারি বাড়ি। শেওড়াফুলি রাজ দান ধ্যানের জন্য বিখ্যাত। তার রাজত্বে পরম ভাগবত শ্রী রামগোবিন্দর গোস্বামীর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে শুনে তৎকালীন রাজা মনোহর রায় ওই সম্পত্তি রামগোবিন্দকে দান করতে উদ্যত হন। ব্রাহ্মণ রামগোবিন্দ সেই দান গ্রহণ করতে অস্বীকার করলে একটি কড়ির বিনিময়ে সেই সম্পত্তি শেওড়াফুলি রাজার কাছ থেকে কিনে নেন। এইভাবেই পাটলির লক্ষণ চক্রবর্তীর পরিবার ভাগ্যচক্রে এসে উপস্থিত হয় শ্রীরামপুরে। রামগোবিন্দ গোস্বামীর দুই পুত্র রামগোপাল এবং রাধাকান্ত। রাধাকান্তর তৃতীয় পুত্র রামনারায়ণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আসাম প্রদেশের দেওয়ান ছিলেন। শোনা যায় গৌরীপুর, বিজয়নী, বসুরিপাড়া প্রভৃতি জায়গায় জমিদারের সনন্দে রামনারায়ণের দস্তখত ছিলেন। রাধাকান্ত কনিষ্ঠ পুত্র হরিনারায়ণ অষ্টাদশ শতকের 70 দশকের শ্রীরামপুরের ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে দেওয়ানের কাজ করতেন। ঠিক এই সময় ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স ও হল্যান্ডের বাণিজ্য যুদ্ধ চরম আকার ধারণ করে। ফলে এইসব দেশের রণতরীগুলি ব্রিটিশদের বাণিজ্যের তরীগুলিকে মাঝ সমুদ্রে লুট করতে শুরু করে। ফলে ভারত থেকে যে বিপুল পণ্য সামগ্রী ইংল্যান্ডে রপ্তানি হতো তাতে ধাক্কা লাগে। এই সময়ে শ্রীরামপুরের ড্যানিশ বা দিনেমাররা চড়া দামে ব্রিটিশদের পণ্য সামগ্রী নিজেদের জাহাজে করে পৌঁছে দিতে রাজি হয়। সেই সময় ব্রিটিশ প্রাইভেট টেন্ডারদের ব্যক্তিগত বাণিজ্য পণ্য ও অর্জিত বা লুট করা সম্পদ ব্রিটিশ সরকারের চোখ এড়িয়ে ইংল্যান্ড পৌঁছে দেওয়ার প্রয়োজন হতো। বন্ধুরা, শ্রীরামপুরের রাজবাড়ি দেখার পরে চললাম আরও বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। অ্যাকোরিয়ামের মাছের হাট দেখার রাস্তায় অন্য একটি গলি দিয়ে এলাম। চোখে পড়ল ড্যানিশদের একটি রেস্তোরাঁ। তবে ড্যানিশ আমলে বিভিন্ন সরকারি কাজ হতো এই স্থানে। বর্তমানে এখন রেস্তোরাঁ। আপনারা বিদেশি খাবার স্বাদ নিতে চাইলে এই রেস্তোরাঁয় আসতে পারেন। বন্ধুরা, এবার আসলাম শ্রীরামপুর কলেজে। শ্রীরামপুর যেহেতু তখন ড্যানিশ উপনিবেশ ছিল, তাই ডেনমার্কের রাজা ষষ্ঠ ফ্রেডরিক 1827 সালে 23শে ফেব্রুয়ারি ডেনমার্কের কোপেনহেগেন শ্রীরামপুর কলেজকে তার রয়্যাল চার্টার অফ ইনকর্পোরেশন জারি করেন। আগস্টে রাজা ফ্রেডরিকের সাথে জশুয়া মার্শম্যানের সফরে প্রক্রিয়া এই সনদটি জারি করা হয়। এই সনদ শ্রীরামপুর কলেজের শিল্পকলা ও ধর্মতত্ত্বের ডিগ্রি প্রদানের সুযোগ দেয়। উইলিয়াম কেরি, জশুয়া মার্শম্যান এবং জন ক্লার্ক মার্শম্যান প্রথম কাউন্সিলরের সদস্য হিসাবে মনোনীত হন। উদ্বোধনের সময় শ্রীরামপুর ত্রয়ী একটি প্রেস প্রকাশ করেন, যেখানে পূর্ব সাহিত্য ও ইউরোপীয় বিজ্ঞানের, এশিয়াটিক, খ্রিস্টান এবং অন্যান্য যুবকদের শিক্ষার জন্য একটি কলেজ প্রস্তাব করা হয়েছিল। কলেজটি যে কোনো বর্ণ বা ধর্মের সকল মানুষের জন্য উন্মুক্ত ছিল। 1911 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে পুনরায় অধিভুক্ত হয়। 1913 সালে শ্রীরামপুর কলেজের ব্যাচেলর অব আর্টস ডিগ্রি প্রদানের জন্য অনুমোদিত করা হয়। কলেজ অনুষদ ছিল আন্তঃসাম্প্রদায়িক। বন্ধুরা, এই কলেজে একটি মিউজিয়াম আছে। রবিবার অথবা সরকারি ছুটির দিন বাদে এই কলেজে প্রবেশ করলেই অনুমতি মিলবে মিউজিয়ামটি ঘুরে দেখার। বন্ধুরা, এবার আমরা চলে আসছি ড্যানিশের কবরস্থানে। বন্ধুরা, হুগলির অন্যতম প্রাচীন একটি শহর শ্রীরামপুর। সেখানে একসময় দাপিয়ে বাণিজ্য করেছে ড্যানিশরা। 1755 থেকে 1845 পর্যন্ত তৎকালীন ফেডরিকনগর ড্যানিশদের অন্তর্গত ছিল। ফেডরিকনগর ছেড়ে গেছে ড্যানিশরা বহুদিন আগে, তবে রয়ে গেছে তাদের সেই সময়কার স্থাপত্য নিদর্শন। এমন একটি জায়গা ড্যানিশ গোরস্থান। সেখানে রয়েছে মোট 61টি ড্যানিশ কবর। বন্ধুরা, আমরা রয়েছি ড্যানিশদের কবরের স্থানে। চারিদিকে শুধু কবর।
বন্ধুরা, আমরা যে টোটো দাদার সঙ্গে ঘুরছি তার বাড়ি এখানে। দাদা, এই যে কবরস্থানটা এটা হলো ঝাউতলা বললেন, আর আগের কবরস্থানটা ওটা কালীতলা। কালীতলা। আচ্ছা বন্ধুরা, এই যে পুরাতন আগেকার সে ড্যানিশদের কবর। কিন্তু 2-3টি সমাধি সৌধের ফলক লাগানো থাকলেও বেশিরভাগ সমাধির ফলক উধাও। বর্তমানে এই ড্যানিশ সমাধিসৌধটি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আওতায় রয়েছে। আর্কোলজিক্যাল সার্ভের আওতায় আসার পরে নতুন করে জায়গাটি সংস্কার করে বছর 2 আগে প্রায় ভগ্নদশা থেকে চেহারা ফিরেছে বেশ সমাধিসৌধগুলি। তবে তাদের নামের ফলক তা এখনও সঠিকভাবে পাওয়া যায়নি। ইন্দো ডেনমার্ক সম্পর্কে তার নিদর্শন এখানে বিদ্যমান। তবে যাদের কারণে এই ড্যানিশ নগর গড়ে উঠেছিল তাদের সমাধিক্ষেত্র নাম না থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তারা বুঝতে পারছেন না কোনটা কার সমাধিক্ষেত্র। ফলক না থাকায় কোন সমাধিটি কার তা মানুষের চেনা দায় হয়ে গিয়েছে। ড্যানিশ কর্নেল কোলিংস গভর্নর হেলেনবার্গের মতন ড্যানিশ সমাধিতেও আর এক কে ছিল তা জানা দায় হয়ে উঠেছে। সাধারণ মানুষের কাছে এ বিষয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে জানতে চাওয়া গেলে তারা জানায় পুরো বিষয়টি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে। এখনও এখানে তাদের হাতে কিছু নেই। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম সিক্রেট হার্ট চার্চে। মোটামুটি ভোরবেলা প্রার্থনা হয়ে যাওয়ার পর এই ঘরটি বন্ধ করে দেওয়া হয়। আমরা গির্জার আশেপাশে ঘুরে চললাম পরবর্তী স্থানে। বন্ধুরা, এবার আমরা আসলাম শ্রীরামপুরের সাইট সিনের মধ্যে শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর ড্যানিশ গভর্নমেন্ট হাউসে। বন্ধুরা, এটি একটি মিউজিয়াম। বিভিন্ন ঐতিহাসিক সরঞ্জাম এবং সেই সময়কার ড্যানিশ যুগে বিভিন্ন অস্ত্র এবং নানান সামগ্রী এই মিউজিয়ামে রাখা আছে। তবে স্টিল ফটোগ্রাফি দেখতে হলে ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দিয়ে রাখলাম, ক্লিক করে দেখে আসতে পারেন। এরপরে আসলাম একটি এসটি ওল্ড চার্চে। চার্চের সামনে একটি ছোট পার্কের মতন করা আছে, তাতে রয়েছে বহু কামান সেই ড্যানিশ যুগের। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও পর্বটি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার পাশাপাশি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।